স্বাগত ৭১ বিজনেসের সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এ সংক্রান্ত কমিশন। এতে সর্বোচ্চ বেতন প্রস্তাব করা হয়েছে প্রথম গ্রেডে চলমান মূল বেতন ৭৮,০০০ থেকে যা বাড়ানো হয়েছে ১,৬০,০০০ টাকায়। এরপর দ্বিতীয় গ্রেডের ক্ষেত্রে ৬৬,০০০ টাকার মূল বেতন প্রস্তাব করা হয়েছে দ্বিগুণ বা ১,৩২,০০০। আর সবচেয়ে নিচের ২০তম গ্রেডের ক্ষেত্রে ৮,০০০ টাকার মূল বেতন প্রস্তাব করা হয়েছে ২০,০০০। ফলে এক্ষেত্রে বাড়ানোর প্রস্তাব ১৪৩%। প্রতিবেদনে বলা হয়, এবারই সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত সবচেয়ে কম। আর এই স্কেল কার্যকর হওয়ার পর থেকে ১০ ও ১৫% বিশেষ ভাতা সমন্বয়ের প্রস্তাবও করা হয়। বিভিন্ন তথ্য বলছে, কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করতে সরকারের বাড়তি ব্যয় হবে ৮০,০০০ কোটির ওপরে। সীমা অতিক্রম করে ঋণপত্র স্থাপন, পর্ষদের অনুমোদন ছাড়াই ঋণ সুবিধা, ইচ্ছাকৃতভাবে শ্রেণীকরণে অনিয়ম এবং সিআইবি রিপোর্টে ভুল ও গোপন তথ্য উপস্থাপনের মতো গুরুতর অভিযোগ উঠেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এসব অনিয়ম ধরা পড়ে, যার প্রেক্ষিতে সুপারিশ করা হয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। প্রতিষ্ঠার পর থেকে গ্রাহক সেবা ও নির্ভরতার বিচারে জনপ্রিয় হতে থাকে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক। তবে গেল ১.৫ দশকে রাজনৈতিক হস্তক্ষেপ, নিয়মের বরখেলাপ আর বিশেষ গ্রাহকদের অনৈতিক সুবিধা দিতে গিয়ে দুরবস্থায় পড়ে ৬৫০-র উপরে শাখা নিয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান, যা আরও একবার উঠে এলো কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পরিদর্শনে। প্রতিবেদন অনুযায়ী দুরবস্থার অন্যতম কারণ হল অনুমোদিত সীমার অতিরিক্ত ঋণপত্র খোলা। বলা হয়, প্রভাতী অ্যাপারেলস লিমিটেডের অনুমোদিত ঋণ সীমা ছিল ৮ কোটি টাকা, অথচ এর বিপরীতে ৩১ কোটি টাকার ঋণপত্র স্থাপন করে কর্তৃপক্ষ। এছাড়া আরিয়ান সক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুকূলে ১১ কোটি ও এইচকে অ্যাপারেলস লিমিটেডের অনুকূলে প্রায় ৮ কোটি টাকার ঋণপত্র খোলা হয় পর্ষদের অনুমোদন ছাড়াই। বাংলাদেশ ব্যাংক বলছে, গেল বছরের ১৩ অক্টোবর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অনুমোদিত সীমার বাইরে ঋণপত্র স্থাপন না করার বিষয় জানানো হলেও তা উপেক্ষা করে ১৬ অক্টোবর নতুন করে ৪টি ঋণপত্র খোলা হয়, যার পরিমাণ প্রায় ৫৫ লাখ টাকা। আমরা অনেক সময় দেখেছি যে ঋণ বিতরণের এবং ঋণ অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত ঋণ নীতিমালা এবং স্ব ব্যাংকের নিজস্ব ঋণ নীতিমালার তোয়াক্কা না করেই ব্যাংক ঋণ অনুমোদন এবং বিতরণ করেছে। তো অ্যাসেট কোয়ালিটি মেনটেন করার মূল দায়িত্ব কিন্তু ব্যাংকের কর্মকর্তাদের উপরই বর্তায়। প্রতিবেদনে উদ্বেগজনক হারে ব্যাংকটির ফোর্স লোন বৃদ্ধির কথাও তুলে ধরা হয়। ২০২২ সালের তুলনায় ২০২৫ সালের জুন শেষে যা উঠেছে দ্বিগুণ বা ২,০৮৭ কোটি টাকা। একই সঙ্গে সিআইবি রিপোর্টে মিথ্যা তথ্য উপস্থাপন ও গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে পর্ষদ স্মারকে উপস্থাপনের অভিযোগও উঠে এসেছে, যা ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বোর্ডকে যদি অভিযোগ না করে তাহলে এটা সম্পূর্ণ একটা অপরাধ। তো এই ফাইন্যান্সিয়াল ক্রাইম এগুলা কিন্তু আমাদের ব্যাংকিং সিস্টেমের জন্য একটা সমস্যা। এবং বাংলাদেশ ব্যাংকের তদন্তে যদি ধরা পড়ে থাকে যে এটা হয়ে থাকে, তাহলে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব আইন বলে এটা একটা অপরাধমূলক হিসাবে এটাকে নেওয়া উচিত। যে অপরাধ করবে, অতীতে কোনো শাস্তি আমরা তেমন কোনো চোখে পড়েনি আমাদেরকে। যদি শাস্তি দেওয়া হয় এবং এটা যখন এটা ট্রান্সমিট হবে যে এরকম করলে শাস্তি হবে, তখনই কিন্তু আর কেউ সুযোগ পাবে না। তথ্য বলছে, সেপ্টেম্বর পর্যন্ত রূপালী ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২৩,৭১৩ কোটি টাকা, যা মোট ঋণের ৫১%। এ নিয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি রূপালী ব্যাংক থেকে। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। দুর্বৃত্তায়ন, অনিয়ম, রাজনৈতিক হস্তক্ষেপ, পরিবারতন্ত্র ও সুশাসনের অভাবে ব্যাংক ব্যবস্থা থেকে ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর, যার বেশিরভাগই পাচারের শঙ্কাও তার। এ নিয়ে লোক বক্তৃতায় তিনি বলেন, কোনো ব্যাংকের ১০% বেশি শেয়ার একক পরিবারের হাতে থাকতে পারবে না। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ব্যাংক
ব্যাংক খাতের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত লোকবক্তৃতায় বক্তারা বলেন, পাহাড় সমান খেলাপি ঋণ মাথা ব্যথার বড় কারণ। এছাড়া চড়া নীতি সুধারে থমকে গেছে বিনিয়োগ, ফলে তৈরি হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান, যা থেকে উত্তরণে প্রয়োজনীয় উদ্যোগের পরামর্শ দেওয়া হয়। বড় বড় যারা ডিফল্টার, বড় বড় যারা নিয়ে গেছে শুনছে, কিন্তু যেই ডকুমেন্টেশনের মাধ্যমে যে অ্যাসেটগুলো ব্যাকআপ রেখে নিয়েছে, সে জায়গায় তো এন্টায়ার ব্যাংকিং সেক্টরের যারা কিনা ম্যানেজমেন্টে আছে, যারা ডকুমেন্ট রেডি করেছে, যারা ক্রস চেক করেছে, সবাই কিন্তু ছিল। এই ব্যাংকিং খাতই তো একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, যেটা আমরা অনুভব করছি না খালি, বা দূর থেকে বুঝতেছি না খালি। এবং এই বিশ্ববিদ্যালয়ে একজন কর্মকর্তা হিসেবেও ফিল করতেছি উই আর অ্যাফেক্টেড ব্যাডলি। তো সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই খাতটা কতটা নাজুক অবস্থায় আছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর জানান, গেল ১.৫ দশকের দুর্বৃত্তায়ন ও সুশাসনের অভাবে এই খাত থেকে বের হয়ে গেছে অন্তত ৩ লাখ কোটি টাকা, যার বেশিরভাগ পাচারের আশঙ্কাও করেন তিনি। ২০ থেকে ২৫ বিলিয়ন ডলারের মতো আমরা হারিয়েছি এই ব্যাংকিং খাত থেকে ইন দ্য লাস্ট 3 ইয়ার্স। এবং এটা মেইনলি এই দুর্বৃত্তায়ন, কনসেন্ট্রেশন অফ ওনারশিপ অ্যান্ড অ্যাবিউজ অফ বোর্ড অথরিটি। আমি বলবো যে আমাদের বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যেসব রেগুলেটরি প্রতিষ্ঠান আছে তাদের অবহেলার কারণে এটা হয়েছে। ৩ লক্ষ কোটি টাকার মতো এই কারণে আমরা হারিয়ে ফেলেছি আমাদের ব্যাংকিং খাত থেকে, এবং দেশ থেকে এটা একটু বেশি বহুলাংশে দেশ থেকে চলেও গেছে। এটা দায়িত্বের ১.৫ বছরে এই খাতের সংস্কারে নেয়া উদ্যোগের কথাও তুলে ধরেন আহসান এইস মনসুর। আমরা যেটা পরিবর্তন আনতে যাচ্ছি, আমরা বলছি যে ব্যাংকের বোর্ডে অ্যাটলিস্ট 50% ইন্ডিপেন্ডেন্ট, কোয়ালিফাইড ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, এবং সেটা ওই পূর্বের মালিকরা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিয়ে ভরবেন সেটা হতে দেওয়া যাবে না। এটা একটা প্যানেল থেকে হতে হবে, অথবা কোনো ডিস্টিংগুইশড ব্যক্তিকে যদি তারা নমিনেট করে পাঠায়, বাংলাদেশ ব্যাংক অবশ্যই সম্মানের সাথে সেটা বিচার করে। বাট এটা ওই আমার ক্লাস ফ্রেন্ড, আমার চাচাতো ভাই, সেটা হওয়া যাবে না। দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। এই খাতের স্থিতিশীলতায় কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের উপর গুরুত্ব দেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের ভবিষ্যতে যারাই এখানে লিডারশিপে আসবেন তাদেরকে খুব নির্মোহভাবে সিলেক্ট করতে হবে, এবং অপসারণের ক্ষেত্রে শুধু একটা চিঠি দিয়ে বা ফোন কলে তাকে সরিয়ে দেওয়া যাবে না। অনুপ অধিকারী, তরুণ, ৭১, ঢাকা। মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য, দুর্বল সংরক্ষণ ব্যবস্থা এবং বাজার ব্যবস্থাপনার অদক্ষতা কৃষি পণ্যের চড়া দামের পেছনে বড় কারণ। চাল, আলু, পেঁয়াজ, ব্রয়লার মুরগি ও ডিমের অবস্থা বিশ্লেষণ করে এমন পর্যবেক্ষণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চাল, আলু, পেঁয়াজ, ব্রয়লার মুরগি ও ডিমের মূল্য শৃঙ্খলের দক্ষতা নিয়ে বিশেষ জরিপ চালায় নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, কৃষক কম দামে ধান বিক্রি করলেও ফড়িয়া, আড়তদার, মিলার সহ কয়েক ধাপের পর খুচরা ক্রেতার কাছে পৌঁছায় চড়া দামে। দীর্ঘদিন ধরে থমকে আছে বিনিয়োগ, প্রশ্নবিদ্ধ ব্যবসার পরিবেশ ও খরচ। অন্যদিকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিও নেমেছে সর্বনিম্ন অবস্থানে। তবুও বিবিএস এর তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে শিল্প খাতের প্রসার ঘটেছে ৭%। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আর আমাদের ইমদাদ হোসেনের। অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা শিল্প খাতের, বিশেষ করে বেসরকারি বিনিয়োগ। কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংক খাতের অস্থিরতার কারণে তা তলানিতে কয়েক বছর ধরে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশের শিল্প খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৬.৫%। অন্যদিকে বেশ কিছু বড় শিল্প বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়েছেন হাজারো শ্রমিক। এমন অনিশ্চয়তার মধ্যেও বিবিএসের ত্রৈমাসিক জিডিপির তথ্য বলছে, শুধু শিল্পে ভর করেই প্রথম প্রান্তিকে মোট উৎপাদন বেড়েছে ৪.৫%। আর আলাদাভাবে শিল্প খাতে প্রবৃদ্ধি এ সময় হয়েছে ৭-এর কাছাকাছি, অথচ এক বছর আগেও যা ছিল মাত্র ৩.৫, যাকে অবাস্তব বলছেন বিসিআই সভাপতি। ইন্ডাস্ট্রি কিন্তু আসলে গ্রোথ হচ্ছে না। আজকে এক্সপোর্ট সেক্টরে আপনারা ভালো করেই জানেন যে এক্সপোর্ট সেক্টরের ফিগারই বলে দিচ্ছে ওর যে গ্রোথ নাই। আজকে যদি আমি টেক্সটাইল সেক্টরের কথা বলি, আপনি দেখছেন যে টেক্সটাইল সেক্টর হিউ ক্রাই করছে, যদি স্পিনিং মিল
মোর দেন 50টা স্পিনিং মিল বসে গেছে এবং দে ক্যানট সার্ভাইভ, তাদের কস্ট অফ ডুইং বিজনেস ভেরি হাই হয়ে যাচ্ছে। এডিবি বাস্তবায়ন মাত্র 11.78% হয়েছে এবং সেই ক্ষেত্রে ওর মেইন যে সাপ্লায়ার, যে ম্যানুফ্যাকচারার, তারা কারা? তারা সিমেন্ট ইন্ডাস্ট্রি, তারা স্টিল ইন্ডাস্ট্রি, এবং তারাও কিন্তু অর্ডারগুলো কিন্তু পাচ্ছে না, তাদেরও প্রোডাকশন কিন্তু ড্রপ করেছে। তাহলে কোথায় এটা? বিশ্লেষকরা বলছেন অর্থনীতিতে প্রবৃদ্ধির এ তথ্য প্রশ্নবিদ্ধ, কেননা দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা রয়েছে অর্থনীতি। বিনিয়োগের পরিবেশ কিংবা ব্যবসার ব্যয় কমাতেও সফল হতে পারেনি অন্তর্বর্তী সরকার। চিন্তার বিষয় সেটি হচ্ছে যে প্রাইভেট যে ইনভেস্টমেন্ট সেটি ড্রাস্টিক্যালি ফল করছে। প্রাইভেট যেটা আমাদের 80%, মোর দ্যান 80% যে সেক্টরটা মানে ধরে আছে অর্থনীতিকে, প্রাইভেট সেক্টর, সেখানে কিন্তু বিনিয়োগ হচ্ছে না। সরকারি ব্যয় কিন্তু কমে গেছে। কোনটা? উন্নয়ন ব্যয়। উন্নয়ন ব্যয় হলে কিন্তু গ্রোথটা বাড়ে। গত প্রান্তিকে যে জিডিপি প্রবৃদ্ধি দেখা গেল, সেখানে মূলত বেশি কন্ট্রিবিউশন, ভালো প্রবৃদ্ধি দেখা যাচ্ছে শিল্প খাতের, এবং সেটা 7%-এর মতো। তো এখানে একটা কনসার্ন হচ্ছে যে ইনভেস্টমেন্ট যেহেতু কম হচ্ছে মনে করা হচ্ছে, সেটার সাথে ব্যাংকিং সেক্টরে যে ব্যক্তি খাতের ঋণ সেটা অনেক কম, বর্তমান সময়ের প্রবৃদ্ধি অনেক কম। তো এটার সাথে পুরোপুরি আসলে মিলানো যাবে না। একটা হচ্ছে যে বর্তমানে যে ঋণগুলো যাচ্ছে এগুলো মোস্টলি এটা রিইনভেস্টমেন্ট বলা যায়, যারা আগে থেকে নিচ্ছিল সেগুলাই চলছে। প্রথম প্রান্তিকের তথ্য অনুযায়ী কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.25%, আর সেবায় 3.5-এর কিছু বেশি। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে অধ্যাদেশ জারি জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পিপিআরসির আলোচনায় বক্তারা জানান, অধিক জনসংখ্যার এই দেশে স্বাস্থ্য খাতে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। দল মতের ঊর্ধ্বে গিয়ে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়েই বৈশ্বিক অর্থনীতিকে লণ্ডভণ্ড করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র 1 বছরে বাণিজ্য ঘাটতির ভিত্তিতে 69টি দেশে শুল্ক আরোপ, 20টি বাণিজ্য চুক্তি আর 3 লাখের বেশি চাকরি ছাঁটাই। শেষ পর্যন্ত যা গড়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ থেকে গ্রিনল্যান্ড দখলে ইউরোপীয় ইউনিয়নের সাথে বিবাদে। এত কিছু সত্ত্বেও নিজে আয় করেছেন $1.5 বিলিয়ন। তবে প্রশ্ন থাকে, কতটুকু আগালো যুক্তরাষ্ট্রের অর্থনীতি? বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মমি। 20 জানুয়ারি 2025 দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী 1 বছরে বৈশ্বিক অর্থনীতিকে লণ্ডভণ্ড করে জন্ম দেন নানা প্রশ্নের। তার ভাষ্যমতে যুক্তরাষ্ট্রকে সবার আগে রাখতেই ভেঙেছেন বিশ্ব অর্থনীতির প্রচলিত ধারা। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বড় অংশ জুড়ে ছিল শুল্ক নীতি, জানিয়ে কথা রেখেছেন তিনি। অফিস গ্রহণের 3 মাসের মাথায় যুক্তরাষ্ট্রে যে কোনো আমদানিতে সাধারণ শুল্ক আরোপ করেন 10%। এরপর বাণিজ্য ঘাটতির ভিত্তিতে 69টি দেশের উপর শুল্ক আরোপ করেন 11 থেকে 50%। গেল বছর শুধু শুল্ক থেকেই যুক্তরাষ্ট্র আয় করে $287 বিলিয়ন। তবে সাম্প্রতিক বেশ কিছু প্রতিবেদনে দেখা যায় এই শুল্কের মাত্র 4% বহন করে রপ্তানিকারকরা, বাকি 96%ই চেপেছে মার্কিন আমদানিকারক ও ভোক্তাদের ঘাড়ে। শুল্কের ভয় দেখিয়ে বেশ কিছু বাণিজ্য চুক্তিতে সুবিধা আদায় করে নেয় যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের তথ্য বলছে, এখন পর্যন্ত 20টি বাণিজ্য চুক্তি সই করেন মার্কিন প্রেসিডেন্ট, যার 14টি কার্যকর হয়েছে। এদিকে গেল 1 বছরে ফেডারেল রিজার্ভের স্বাধীনতায় বেশ কয়েকবার হস্তক্ষেপ করেন ট্রাম্প। এছাড়া তেলের দখল নিতে অপহরণ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। গ্রিনল্যান্ড কিনতে বাণিজ্য যুদ্ধে জড়ান ইউরোপীয় ইউনিয়নের সাথে। এতেই 9% মান কমে ডলারের, আর বিটকয়েনের 14%। বিপরীতে স্বর্ণের দাম বেড়েছে 76% ও রূপার 208%। ট্রাম্পের এত পদক্ষেপের পরও বছর শেষে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি 2%। মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনো নামেনি লক্ষ্যমাত্রা 2%-এর নিচে, আর বেকারত্বের হার 4.5%। 1 বছরে 3 লাখ কর্মী ছাঁটাইয়ের বিপরীতে কর্মসংস্থান বৃদ্ধির হার 2 দশকের মধ্যে সর্বনিম্ন। তবে বেড়েছে ধনীদের সম্পদ, যাদের অনেকেই দান করেন ট্রাম্পের নির্বাচনী তহবিলে। বছর জুড়ে এত ঘটনা অঘটনের মাঝে
ট্রাম্পের ব্যক্তিগত আয় বেড়েছে $1.5 বিলিয়ন। নুসরাত মৌমি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।